গল্প নিষিদ্ধ চাহনা। পর্ব 6। লেখিকা সারা চৌধুরী। ন ন নাবিল ভাইয়া আপনি। দরজার সামনে পিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিলও চমকায়। চোখ বড় বড় হয়ে যায় নাবিলের। সাদি নাবিলের পাশ থেকে কপাল ভাঁজ করে জিজ্ঞাসা করে পিহুকে, তুই নাবিলকে চিনিস? পিহু কিছু বলার আগেই আতিয়া বেগম পিহুকে ডেকে বললেন, পিহু মা, রান্না ঘরে আইতো একটু। পিহু এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে আসে। এদিকে নাবিল থ হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার মাথার উপর দিয়ে গেল সব কিছু। সাদি নাবিলের মুখের সামনে তুড়ি বাজিয়ে নাবিলের ধ্যান ভাঙায়। সাদি নিজের কপালে 3টা ভাঁজ ফেলে বলে উঠে, কি নাবিল, কি ভাবছো? ভেতরে এসো। নাবিল একটু লজ্জায় পড়ে যায়। সাদির পিছু পিছু ভিতরে প্রবেশ করে। সাদি আর নাবিল সোফায় গিয়ে বসে। তারপর ইলিয়াস চৌধুরীকেও সাদি সোফায় এনে বসিয়ে দেই। নাবিলের সাথে ইলিয়াস চৌধুরীর পরিচয় তৈরি করিয়ে দিয়ে কথা বলাতে থাকে। এদিকে সাদি আতিয়া বেগমকে ডেকে খাবার দিতে বলে তার আর নাবিলের। আতিয়া বেগম ও ফ্রেশ হয়ে খেতে বসতে বলেন। তাই সাদি নাবিলকে গেস্ট রুম থেকে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতে বলে, যদিও নাবিল ইতস্ততবোধ করছিল তবুও সাদির জোরাজোরিতে ফ্রেশ হতে চলে যায়। এদিকে পিহু রান্না ঘরে চিন্তায় পড়ে গেছে, নাবিল এখানে সাদির সাথে কি করছে? আর সাদির মনে ভাবনা, পিহু নাবিলকে চিনে কিভাবে? ওদিকে নাবিল গাত মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে ভাবতে থাকে, সাদির বোন পিহু। তাহলে সাদির বাবা আর পিহুর বাবা এক। 3 জনের মনে 3 আলাদা আলাদা ভাবনা বাসা বেঁধেছে। নাবিল ডাইনিং টেবিলে এসে বসল, সাথে সাদিও বসল। আতিয়া বেগম খাবার এগিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ আগে সাদির কেবিনে যখন নাবিল বসেছিল তখন সাদির লাঞ্চ টাইম হয়ে যায়। সাদি প্রতিদিন ক্যান্টিনে খেলেও আজ বাসায় খেতে আসতো, কারণ ইলিয়াস চৌধুরীকে চেক আপ করা। নাবিলের বাবার অনেক রিপোর্ট থাকায় অনেক টাইম লাগছে, এদিকে তার এখন খাওয়া হবে না। এদিকে সাদি নাবিলকে একা রেখে যেতেও পারছে না। তাই সাদি নাবিলকে বলে উঠে তার সাথে বাসায় আসতে বলে। যদিও নাবিল কোনো মতেই রাজি হচ্ছিল না, তবে বড়দের কথা অমান্য করা আর সাদির জোরাজোরিতে নাবিল আসতে রাজি হয়। এমনিতেও নাবিলের হসপিটাল পছন্দ না, এখানে বোরিং লাগছিল তার। তাই সেও উপরে উপরে রাজি না হলেও ভিতরে ভিতরে রাজি হয়ে যায়। হসপিটাল থেকে বেরিয়ে সাদি নিজের গাড়িতে করে নাবিলকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। পথিমধ্যে নানান ধরনের গল্প করে, যদিও সাদি চুপচাপ, তবে নাবিলের বলা সব কথায় মন দিয়ে শুনছে সে। আধ ঘন্টার জ্যাম ঠেলে সাদিদের গাড়ি চলে আসে চৌধুরী বাড়িতে। সাদি আর নাবিল গাড়ি থেকে নেমে এগিয়ে চলে সদর দরজার দিকে। যদিও নাবিলের কেমন গিল্টি ফিল হচ্ছিল। দুপুরের খাওয়া শেষ করে সাদি ইলিয়াস চৌধুরীকে চেক আপ করল কোনো সমস্যা আছে কিনা। তারপর নাবিলকে নিয়ে বের হয়ে গেল হসপিটালে উদ্দেশ্য। সাদি ড্রাইভ করতে করতে জিজ্ঞাসা করল নাবিলকে, আচ্ছা নাবিল, তুমি পিহুকে চিনো? সাদির কথায় অন্য মনস্ক থাকা নাবিল হকচকিয়ে যায়, তারপর কি উত্তর দিবে ভেবে পাই না। নাবিলকে চুপ থাকতে দেখে সাদি নিজের নজর সামনে রেখে ড্রাইভ করতে করতে আবারও বলে ওঠে, আমার কথার উত্তর পেলাম না নাবিল। এবার নাবিল আমতা আমতা করে বলে উঠল, কলেজ থেকে পরিচয়, আমার বোনের বেস্ট ফ্রেন্ড, তাই আর কি। ওহ হ। সাদির এমন শান্ত কথায় নাবিল রহস্যের গন্ধ পাই, তবে কিছু বলে না। সাদি মন দিয়ে ড্রাইভ করছে, তখন সাদি সাহস জুগিয়ে বলে হেসে বলে ওঠে, পিহু আপনার বোন দেখলে কিন্তু বোঝা যায় না। নাবিলের কথায় সাদি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, পিহু আমার বোনকে বলেছে তোমাকে? সাদির এমন কথার জন্য প্রস্তুত ছিল না নাবিল। হাসি মুখটা মুহূর্তে পানসা হয়ে যায়। সাদি শান্ত কণ্ঠে বলে, কিন্তু দেখে তো মনে হলো আপনার বোন আর আন্টিকেও তো মামুনি বলে ডাকল। সাদি নাবিলের কোনো কথার প্রতিউত্তর করল না। শান্ত মুখশ্রীটা গম্ভীর করে নিল। নাবিল সাদির দিকে তাকিয়ে হেসে আরও কিছু বলতে চাইল, তবে সাদির এমন হঠাৎ গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। আগে যখন সাদির কাছে কোচিং করত তখন সে দেখেছে সাদির গম্ভীর মুখ মানে অনেক রেগে যাওয়া। তবে নাবিল বুঝল না এখন রাগ করার মতো কি হলো। সাদি গাড়ির স্পিড বাড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে গেল। তারপর নাবিলকে নিয়ে নিজের কেবিনে চলে এলো। নাবিল সাদির গম্ভীর মুখ দেখে কোনো কথা বলার সাহস পেল না। সাদিও কিছু বলল না।
কিছুক্ষণ পর একজন নার্স এসে নাবিলের বাবার রিপোর্টগুলো দিয়ে গেল, সাথে নাবিলের বাবা আছে। সাদি খুব মনোযোগ দিয়ে রিপোর্টগুলো চেক করতে লাগলো। বেশ কিছুক্ষণ সাদি ফাইল বন্ধ করে নাবিলের দিকে তাকিয়ে বলে উঠল, আঙ্কেলের তেমন সমস্যা ধরা পড়ে নাই, তবে মেবি কাজের প্রেশার আর দুশ্চিন্তা করে, এজন্য হার্টে চাপ পড়ে প্রেশার ফল করে। ওষুধ খেলে আর ঠিকমতো ঘুমালে ঠিক হয়ে যাবে, তবে যত কম টেনশন নিবে ততই তার জন্য ভালো। সাদির কথা শুনে নাবিল দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল, যেন বুকের উপর জমে থাকা বড় কোনো পাথর নেমে গিয়েছে। সাদি প্রেসক্রিপশন করে দিলে নাবিলরা বিদায় নিয়ে চলে যায়। সাদিও নিজের কাজে মনোযোগ দেয়। পিহু সাদিরা চলে যাওয়ার পর থেকেই রুমে শুয়ে শুয়ে ভেবে যাচ্ছে নাবিল কেন এলো। পিহুর ভাবনার মাঝেই ফোন বেজে উঠলে পিহু ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নাবিল বলে উঠে, আচ্ছা পিহু, তুমি সাদি ভাইয়ার বোন? আমারে তো কখনো বলো নাই, তুমি বলেছ তোমরা দুই বোন। পিহু কি বলবে, বুঝতে পারল সে তো সত্যিই বলেছে। পিহু বুঝল না কল করেই এসব কেন বলছে। পিহুকে চুপ থাকতে দেখে নাবিল আবারও বলে উঠল, আমি তো তোমাকে দেখে অবাক হয়েছিলাম, তুমি সাদি ভাইয়ার বোন ভাবতেও অবাক হয়ে গেছি আমি। নাবিলে কথায় পিহুর কপালে ভাঁজ পড়ে। পিহু চোখ ছোট করে প্রশ্ন করে, মানে? আরে সাদি ভাইয়া চুপচাপ, আর তুমি চঞ্চল তাই আর কি। আচ্ছা, আপনি ভাইয়াকে কিভাবে চিনেন? পিহুর প্রশ্নে নাবিল হাসল। ফোনের এপাশ থেকেও সেই স্নিগ্ধ হাসি পিহুর মনে ধাক্কা খেল। নাবিল হেসেই উত্তর দিল, আমি রাস্তায় আছি, বাসায় গিয়ে ফোন দিয়ে সব বলবো। আর শুনো, কাল 9টার দিকে চলে আসবা কোচিং এ, আমি অপেক্ষা করব। বলেই নাবিল কল কেটে দিল। পিহুর প্রচণ্ড রাগ লাগলো। আচ্ছা, সাদি যদি জানতে পারে পিহু আর নাবিল প্রেম করছে তখন কি হবে? আচ্ছা, নাবিল কিছু বলে দেইনি তো? এসব ভেবেই পিহুর মাথা খারাপ ঘুরছে। পিহু মোবাইলে কার্টুন দেখতে দেখমতে ঘুমিয়ে গেল সেখানেই। সন্ধ্যা 7টা বাজে। সাদি বাসায় ফিরল, হাতে এপ্রন ঝুলানো, সাদা শার্ট, ইন করা কালো চশমা, বুকের ঝুলানো চুলগুলো এলোমেলো লাগছে। সাদি উপরে না গিয়ে সোফায় বসল। পিহু তখন টিভি দেখছে। সাদি পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আম্মু কই রে? একটু পানি খাওয়া তো। পিহু আর চোখে সাদিকে দেখল, তারপর উঠে যেতে নিয়ে বলল, মামুনি মনে হয় ঘরে, একটু অপেক্ষা করুন, পানি দিচ্ছি। সাদি কপাল কুঁচকাল। পুরনো একটা রাগ জন্মালো নতুন করে। সাদির চোখ মুখ গম্ভীর থেকে আরো বেশি গম্ভীর হয়ে গেল। সাদি গম্ভীর কণ্ঠেই পিহুকে উদ্দেশ্য করে বলল, তুই আমার আম্মুকে কি বলে ডাকিস? সাদির এমন গম্ভীর কক্ষে পিহুর পা থেমে যায়। গায়ের পশম দাঁড়িয়ে যায়। পিহু পিছু ফিরে শান্ত কণ্ঠে বলে উঠে, মামুনি। সাদি মাথা উঁচু করে পিহুর পানে তাকিয়ে রাগ দমন করার চেষ্টা করে বলল, আজ থেকে আর ডাকবি না। কোনো এক্সকিউজ ছাড়াই তুই আর ডাকবি না। পিহু অবাক হলো, সাথে ভ্রু কুঁচকে গেল। পিহু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে আতিয়া বেগম বলে উঠে। পিহু অবাক হলো, সাথে ভ্রু কুঁচকে গেল। পিহু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে আতিয়া বেগম বলে উঠে, ও আমারে কি ডাকবে না ডাকবে তাতে তোর সমস্যা কই? সাদি নিজের মায়ের কথায় যেন আরো রেগে গেল, তবুও শান্তভাবে বলল, ও তোমারে মামুনি বলে ডাকবে না মানে ডাকবে না। আতিয়া বেগম বিরক্ত হলেন, ছেলের আবার কি হয়েছে? আতিয়া বেগম কিছু বলতে যাবেন, তার আগেই পিহু মিনমিনিয়ে বলে উঠল, আমি 100 বার ডাকবো, আপনার কি? কথাটা পিহু আসতে বললেও সাদি স্পষ্ট শুন মতে পেল। মুহূর্তেই চোখে মুখে আবার রাগ দেখা দিল। সাদি পিহুর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে রাগী কণ্ঠে বকে উঠে, কি বললি তুই, আর একবার বল। সাদির হুঙ্কারে পিহু সহ আতিয়া বেগমও কেঁপে উঠল। আতিয়া বেগম সাদিরে শান্ত করতে এগিয়ে এসে শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে বাবু, ও আমাকে মামুনি ডাকলে কি সমস্যা? সাদি আতিয়া বেগমের থেকে সরে গিয়ে কাটকাট কণ্ঠে বলল, কেন ডাকবে তোমারে মামুনি, অন্য কোনো ওয়ার্ড নাই? পিহু আবারও বিড়বিড় করে বলে উঠল, এত বড় দামড়া পোলারে বাবু ডাকছে ছেহ। সাদি শুনল, কিছু বলতে গিয়েও বলল না, কারণ জানে পিহু এখন মার খেতে পারে তার হাতে। আতিয়া বেগম এতক্ষণে বুঝে গেছেন ঘটনা খুব গভীর। তাই আতিয়া বেগম শান্ত কণ্ঠে বলে উঠল, আমি তো ওর মাতাই আমাকে মামুনি বলে ডাকে।
ও 8। সাদি চোখ বড় বড় কতে তাকিয়ে বলে উঠে, মানে মেয়েরা তোমাকে নামুনি ডাকবেই? না ডাকবে না তুমি অনলি আমার আম্মু, ওর আম্মু না। কি হয়েছে তোর বলতো? আমি বলেছি তোমাকে ও মামুনি ডাকবে না তো ডাকবে না। আতিয়া বেগম দেখল পিহুর মুখটা কালো হয়ে গেছে। হয়তো সাদির এমন বাড়াবাড়ির জন্য। আতিয়া বেগম বলল, ও আমার মামুনি বলে ডাকলে সমস্যা কি তাই বল আগে। ওকে তোমাকে মামুনি ডাকার? ও তোর বোন আমার মেয়ে তাই আমারে মামুনি ডাকবে? সাদি যেন আকাশ থেকে পড়ল, চোখ মুখ বড় করে অবাক হওয়া কণ্ঠে বলল, ও 8। ও তোর বোনই তো। আম্মু তুমি কি পাগল হয়েছ? সে আমার ছোট চাচুর মেয়ে, নট মাই শিস। ওকে। সেই একই তোর বোনই হয়। এই বার বার বোন বোন করো কেন? ও বোন না আমার, ও আমার চাচুর মেয়ে, ও যেন তোমারে মামুনি না ডাকে। আমার জাস্ট অসহ্য লাগে ও যখন তোমাকে মামুনি ডাকে। আতিয়া বেগম কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে পিহু নিজের ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে উঠল, থাক চাচি, আমাকে নিয়ে আর কিছু বলতে হবে না, আমি আর তোমারে মামুনি বলে ডাকবো না। আসলে আমার ভুল, যার মা নেই তার অন্যের আম্মুকে মামনে করা উচিত নয়, আমি আর ডাকবো না সাদি ভাইয়া আপনার আম্মুকে মামুনি। আপনার আর অসহ্য লাগবে না? কথাগুলো বলেই পিহু ভারাক্রান্ত হৃদয় আর অশ্রুভেজা চোখ নিয়ে সিঁড়ি বেয়ে ছুটে উপরে চলে এলো। তারপর নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে দরজা ঠেস দিয়ে বসে হাঁটুতে মুখ বুজে কেঁদে উঠল। তার খুব কষ্ট হচ্ছে আজ, নিজের বাবা মাকে মনে পড়ছে খুব। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ধারাহীন নোনা জল। পিহু হাঁটুতে মুখ গুজেই আওড়ালো, আম্মু জানো এতদিন তোমার অভাব বুঝিনি। আসলেই আমি এতিম আম্মু। আমার কেউ নাই। আপুও নেই। আজ সাদি ভাইয়াও মাম্মিকে ডাকমতে নিষেধ করেছে, কাল থেকে হয়তো বাবাই কেউ বাবাই বলে ডাকা হবে না। আমারে একা রেখে চলে গেলে কেন আম্মু তোমরা? পিহুর এমন কথা বলে চলে যাওয়া দেখে সাদি স্তব্ধ। আতিয়া বেগম সাদির উপর প্রচণ্ড রেগে বলে উঠে, নে খুশি তো তুই মেয়েটাকে কাঁদাতে চাইছিলি, কাঁদিয়েছিস, খুব ভালো করেছিস। তোর থেকে এটা আশা করি নাই। খুব নিষ্ঠুর হয়ে গেছিস তুই। বলেই আতিয়া বেগম রাগী ভাব নিয়ে ঘরের দিকে চলে গেলেন। সাদি স্তব্ধ। সাদি বুঝতে পারে নাই ঘটনা উল্টে যাবে। সে এখনো বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। গাড়িতে নাবিল যখন বলেছিল পিহুর মামুনি বলে ডাকাটা সাদির বোনের মতো বোঝায়, তখন সাদির খুব রাগ হয়েছিল, আর সেই রাগের জন্য সাদি এত বড় একটা ঝামেলা পাকিয়ে ফেলল। সাদি নিজের উপর নিজেই বিরক্ত, দুই হাত দিয়ে নিজের চুল টেনে ধরে জোরে নিঃশ্বাস নিল। সাদি বড় বড় পা ফেলে উপরে নিজের রুমে চলে এলো। নিজের রুমে ঢোকার আগে পিহুর বন্ধ দরজার দিকে তাকিয়ে মনের কোণে একটু খারাপ লাগা কাজ করল, আসলেই সে কি কষ্ট দিয়ে ফেলল মেয়েটাকে। সাদি ভাবতে পারছে না। রুমে ঢুকে লাইট জ্বালিয়ে এপ্রনটা বাস্কেটে ছুঁড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বেশ লম্বা সময় শাওয়ার নেওয়ার পরে সাদি ব্ল্যাক ট্রাউজার আর খালি গায়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো ওয়াশরুম থেকে। সাদি রুমে চারিদিকে একবার চোখ বোলালো না, সব গোছানো, তার মানে পিহু রুমে এসেছিল, সে ইচ্ছা করেই সবকিছু অগোছালো করে রেখে দেই পিহুর জন্য। সাদি জানালার পর্দা টেনে দিয়ে লাইট অফ করে বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিল। মন বলছে পিহুর কাছে যেতে, মেয়েটা কি করছে জানতে, তবে ইগো বাধা দিচ্ছে। সাদি হাত চোখের উপর দিয়ে চোখ বুজলো, আপাতত মস্তিষ্ক ঠান্ডা করা প্রয়োজন, যার জন্য ঘুম প্রয়োজন। সাদি পাশ ফিরে শুয়ে রইল নীরবে। পিহু হাঁটু থেকে মুখ তুলে এগিয়ে চলল বেলকনির দিকে। বেলকনিতে গিয়ে কর্নারে থাকা দোলনায় বসে পড়ল, মাথা এলিয়ে দিল দোলনায়। তারপর আকাশের দিকে তাকিয়ে কষ্টে ভরা হৃদয় নিয়ে ধীর কণ্ঠে গেয়ে উঠল, বুকের ভিতর ফুটছে যেন মাছের কানকর লাল, এত নরম। শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল। বিপদ বড়, কথার ওপর কেবল কথা। সিলিং উঠে চাই, নিজের মুখের আয়না আদল, লাগছে অসহায়। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।